এখানে অ্যাডমিশন নিজে নিয়েছো নাকি কোনো স্কলারশিপ কোটা থেকে এসেছো? না, আমি স্কলারশিপ কোটায় এসেছি। যেভাবে এসে থাকি না কেন, আমি এখানে শিখতে এসেছি। দেখো দেখো, হিরোর ভাঙাচোরা ভিউ খারাপ হয়ে গিয়েছিল, ইএমআই ভরার টাকা বোধহয় আর বেঁচে নেই। গরিব দেখে মজা ওড়াবেন না ম্যাডাম। সাদাসিধে হওয়াটা কোনো দুর্বলতা নয়। বন্ধুরা, খুব সুন্দর একটি গল্প, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, এটি মুম্বাইয়ের সবচেয়ে নামী কলেজগুলোর মধ্যে একটি, সয়রাদ্রি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গল্প। এটি কোনো কলেজ নয়, যেন কোনো ইন্টারন্যাশনাল ফিল্মের ইউনিভার্সিটি। প্রতিদিন সকালে গেটের বাইরে লাক্সারি গাড়ির লাইন, ব্র্যান্ডেড জামাকাপড়, দামি স্নিকার্স, আর স্টুডেন্টদের চেয়ে তাদের ক্যামেরা বেশি অ্যাক্টিভ থাকত। এখানে পড়াশোনার চেয়ে স্ট্যাটাস বেশি গুরুত্ব পেত। আর এই দুনিয়ার বেতাজ রানী ছিল অদিতি মেহরা, শহরের ইনফ্রাস্ট্রাকচার কিং রাজীব মেহরার একমাত্র মেয়ে। কলেজে তার এন্ট্রি কোনো সেলিব্রিটির চেয়ে কম কিছু হতো না। লাল বিএমডব্লিউ বিডে এসে থামত, ড্রাইভার নেমে দরজা খুলে দিত, আর অদিতি স্লো মোশনে বাইরে আসত, যেন কোনো র্যাম্প ওয়াক হচ্ছে। পেছনে পেছনে তার বান্ধবীরা, আর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেদের নজর। অদিতির এইসব খুব ভালো লাগত, কারণ তার মনে হতো টাকাই হলো আসল পরিচয়, আর যার কাছে টাকা নেই সে কিছুই নয়। সেই সেমিস্টারে কলেজে ভর্তি হয়েছিল এক শান্ত ছেলে, অমিত দেশমুখ। কোনো গাড়ি নেই, বডিগার্ড নেই, শোরগোল নেই, সাধারণ শার্ট, পুরনো জিন্স, কাঁধে একটি পুরনো ব্যাগ। সে শুধু হেঁটে হেঁটে কলেজের গেট দিয়ে ভেতরে এলো। কেউ তাকে দেখার জন্য থামল না, কারণ এখানে সরলতা বা সাদাসিধে ভাব বিক্রি হতো না। অমিতের এতে কোনো কিছু যায় আসত না। তার চোখে অদ্ভুত এক শান্তি ছিল, যেন নিজের উপর তার পূর্ণ ভরসা আছে। প্রথম ক্লাসেই ভাগ্য অদিতি মেহরা আর অমিত দেশমুখকে একই বেঞ্চে বসিয়ে দিল। ক্লাসে ঢুকতেই অদিতির এন্ট্রি হলো। ব্র্যান্ডেড ব্যাগ, দামি ঘড়ি, আর মুখে সেই আত্মবিশ্বাস যা বলতো যে এখানে সবাই আমার নিচে। সে বেঞ্চে বসল, আর প্রথমবার তার নজর পাশের ছেলের ওপর পড়ল। সাধারণ শার্ট, পুরনো জিন্স, কাঁধে জীর্ণ ব্যাগ। অদিতি ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, যেন কোনো জিনিসের দাম যাচাই করছে। ঠোঁটের কোণে উপহাস নিয়ে সে বলল, এখানে অ্যাডমিশন পেয়েছ নাকি কোনো স্কলারশিপ ক্যাম্প থেকে এসেছ? পুরো ক্লাস অট্টহাসিতে ফেটে পড়ল। কিছু স্টুডেন্ট অমিতের দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো মজার বস্তু। অমিত তার দিকে তাকালো। কোনো রাগ বা অপমানের আগুন নেই, শুধু শান্ত চোখ। সে ধীরে ধীরে বলল, যেভাবেই এসে থাকি না কেন, শেখার উদ্দেশ্যটা বড় হওয়া উচিত। ক্লাসে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। হাসি থেমে গেল। টিচারও ঘুরে তাকালেন। অদিতি ধাক্কা খেল। প্রথমবার কেউ তার দাপটে ভয় পেয়ে মাথা নত করেনি। তার মনে হলো কেউ যেন তার অহংকারে হালকা আঘাত করেছে। আর ঠিক তখনই সে ঠিক করে নিল, এই ছেলেটি এখন আমার টাইম পাস হবে। সেই দিনের পর থেকে অদিতির নতুন মিশন শুরু হলো, অমিতকে প্রতিদিন কোনো না কোনোভাবে সবার সামনে ছোট করা। কেউ তার সামনে চুপচাপ অপমান সহ্য করছে, এটা দেখতে তার খুব মজা লাগত। কিন্তু অমিত চুপ থাকলেও ভেঙে পড়ত না, আর এই ব্যাপারটি অদিতিকে আরও খ্যাপিয়ে তুলত। একদিন কলেজের পার্কিংয়ে অদিতি তার লাল বিএমডব্লিউ থেকে নামল। ড্রাইভার দরজা খুলে দিল। বান্ধবীরা সব জড়ো হয়েছিল। তখনই সে দেখল অমিত নিজের সাইকেল স্ট্যান্ডে রেখে নামছে। অদিতি জোরে বলল, ও, বিএমডব্লিউ খারাপ হয়ে গেছে নাকি? নাকি ইএমআই ভরার টাকা বেঁচে নেই? তার বান্ধবীরা হেসে উঠল। কিছু ছেলেও দাঁড়িয়ে দেখতে লাগল। অমিত সাইকেল লক করল, তার দিকে তাকালো আর মুচকি হাসল। বাতাসে চলা গাড়ি সবচেয়ে সস্তা আর সবচেয়ে সেফ হয়। কারো কারো এই উত্তর ভালো লাগল। 2-3 জন স্টুডেন্ট হেসে দিল। কিন্তু অদিতির মনে হল যেন তাকে নিয়ে হাসাহাসি হচ্ছে। সে বিরক্ত হয়ে বলল, সস্তা তো ঠিক আছে, কিন্তু স্ট্যাটাস বলেও তো কিছু থাকে। অমিত শান্তভাবে বলল, স্ট্যাটাস নামের হয়, মাটিতে চললে তার নিচে নামে না। এটি শুনে কিছু স্টুডেন্ট অবাক হয়ে তাকাল। অদিতির মুখ শক্ত হয়ে গেল। পরের সপ্তাহে টিচার সবাইকে বললেন, আজ প্রতিটি স্টুডেন্ট নিজের ইন্ট্রো দেবে। যখন অমিতের পালা এলো, সে দাঁড়িয়ে বলল, আমার নাম অমিত দেশমুখ। আমি টেকনোলজি আর ম্যানেজমেন্টে নতুন কিছু করতে চাই। অদিতি পেছন থেকে উঁচু গলায় বলল, আর সাথে পার্ট টাইম চাকরিও, তাই না? পুরো ক্লাস আবার হেসে উঠল। টিচার বকা দিলেন, মিস মেহরা প্লিজ। অমিতের চোখ নিচু হল, কিন্তু সে কিছুই বলল না। অদিতির মনে হল সে জিতে গেছে। কিছুদিন পর প্রেজেন্টেশনের দিন এলো। অমিতের স্লাইডগুলো সত্যিই খুব সিম্পল ছিল, না কোনো বেশি ডিজাইন, না কোনো অ্যানিমেশন। অদিতি ইচ্ছা করে পুরো ক্লাসের সামনে বলল, এত সিম্পল পিপিটি, এটা তো স্কুল লেভেল, মনে হয় পাওয়ার পয়েন্টও ধার করে শিখেছ। কিছু স্টুডেন্ট হাসল। টিচার আবার বারণ করলেন, কিন্তু অদিতি থামল না। অমিতের মুখ শান্ত থাকল। যখন তার পালা এলো, সে বলতে শুরু করল, লজিক, রিয়েল লাইফ উদাহরণ, ক্লিয়ার থিঙ্কিং। ধীরে ধীরে পুরো ক্লাস খামোশ হয়ে গেল। কোনো মোবাইল নেই, কোনো ফিসফাস নেই। টিচার শেষে বললেন, বেস্ট প্রেজেন্টেশন অফ দ্য ডে।
পুরো ক্লাস তালি বাজাতে লাগল। অদিতির তালি হাওয়ায় থমকে গেল। আজ প্রথমবার তার মনে হল তার ব্যঙ্গ হেরে গেছে। লাঞ্চ ব্রেকে অমিত টিফিন খুলে সাধারণ ডাল ভাত খাচ্ছিল। অদিতি নিজের গ্রুপের সাথে দামি ক্যাফে থেকে খাবার নিয়ে এলো। সে ইচ্ছা করে অমিতের টেবিলের কাছে এসে বলল, এত সাধারণ খাবার, জীবনে বড় কিছু ভাবো নাকি শুধু পেট ভরাটাই স্বপ্ন? কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে দেখতে লাগল। অমিত শান্তিতে এক লোকমা মুখে দিয়ে বলল, বড় ভাবি, শুধু দেখাই না, আর পেট ভরা থাকলে মাথাও ঠিকমতো চলে। পাশে বসা দুই স্টুডেন্ট মুচকি হাসল। অদিতির মনে হল যেন আবার হাসিটা তার ওপরই ভারী পড়ল। তার অহংকার আরও বেড়ে গেল। গ্রুপ প্রজেক্টে দুজনকে একই টিমে রাখা হলো। অদিতি ভাবল, এবার প্রমাণ করে দেব যে ও কিছুই নয়। সে অমিতকে ছোট ছোট কাজ দিতে শুরু করল। ডেটা এন্ট্রি, ফাইল বানানো, প্রিন্ট বের করা, এবং নিজে সবার সামনে বলল, এ তো শুধু আমার টিমের হেল্পিং হ্যান্ড। অমিত কিছুই বলল না। যা কাজ পেল তা সততার সাথে করে গেল। কিন্তু যখন ফাইনাল মিটিংয়ের দিন এলো আর অমিত নিজের রিসার্চ আর সলিউশনগুলো জানালো, তখন টিচার অবাক হয়ে গেলেন। এই আইডিয়াগুলো কার? টিমের সবাই অমিতের দিকে তাকাতে লাগল। অদিতি প্রথমবার কিছু বলতে পারল না। টিচার বললেন, এক্সিলেন্ট ওয়ার্ক অমিত, ইউ ক্লিয়ারলি লেড দ্য থিঙ্কিং হিয়ার। অদিতির মনে হল যেন পায়ের তলার মাটি সরে গেছে। অদিতি তাকিয়ে রইল। অমিতের রিসার্চ, তার প্রবলেম সলভিং, তার চিন্তা সব অসাধারণ। সে কম বলতো, কিন্তু যখন বলতো একদম সঠিক। অদিতির মনে প্রশ্ন জাগতে লাগল, এত ট্যালেন্ট আর তাও কেন এত সিম্পল? কিন্তু তার অহংকার তখনও বেঁচে ছিল। একদিন টেস্টের আগে অদিতি দেখল অমিত লাইব্রেরিতে নোটস রিভাইজ করছে। সে সুযোগ বুঝে তার ফাইল তুলে নিজের বন্ধুকে দিয়ে দিল, লুকিয়ে রাখ, দেখি আজ হিরো কিভাবে হয়। অমিত ক্লাসের নোটস খোঁজে হায়রান হল। টিচার বললেন, সময় শেষ, লিখতে শুরু করো। অমিত নোটস ছাড়াই পেপার দিল। অদিতি মনে মনে হাসছিল। কিন্তু রেজাল্ট এলো, অমিত টপে ছিল, অদিতির নাম তার নিচে। সেই দিন সে অনেকক্ষণ আয়নায় নিজেকে দেখল। আমি কি সত্যি ওর চেয়ে কম? এত জুলুমের পরেও অমিত বদলাল না, ভাঙল না, কোনো অভিযোগও করল না। সে সেই শান্ত, সেই সাদামাটা। অদিতির মনে এখন প্রশ্ন জাগতে লাগল, এত ট্যালেন্ট আর তাও এত সিম্পল কেন? কেউ এত কিছু সহ্য করেও এত মজবুত কিভাবে থাকতে পারে? কিন্তু তার অহংকার তখনও বেঁচে ছিল। সে মানতে রাজি ছিল না যে যাকে সে টাইম পাস ভাবছিল সে আসলে তার চেয়ে অনেক বড় মনের মানুষ। একদিন অদিতি কিছু স্টুডেন্টকে বলতে শুনল, ইয়ার, অমিত কিছুটা আলাদা, ওর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। অদিতি ঝিলিক দিয়ে বলল, আলাদা নয়, শুধু অ্যাক্টিং করে। কিন্তু ভেতর থেকে সে নিজেও জানতে শুরু করেছিল যে এই ছেলেটি সাধারণ নয়। একদিন নোটিশ বোর্ডে পোস্টার পড়ল, অ্যানুয়াল কলেজ ট্রিপ, হিলস অ্যাডভেঞ্চার ক্যাম্প। পুরো কলেজ এক্সাইটেড, মিউজিক, বনফায়ার, গেমস, নাইট পার্টি, ট্রেকিং, সব প্ল্যান। অদিতি ভাবল, এবার দেখব এই মিস্টার সিম্পল পাহাড়ে গিয়ে কি করে। অমিতও চুপচাপ ফর্ম ভরে দিল। কলেজের বাস যখনই মুম্বাইয়ের ভিড় ছেড়ে সবুজ পাহাড়ে ঢুকল, চারদিকে শোরগোল, গান আর হাসি ছড়িয়ে পড়ল। অদিতি তার বান্ধবীদের সাথে একদম সামনের সিটে বসেছিল। ব্লুটুথ স্পিকারে তেজ মিউজিক, মোবাইল ক্যামেরা অন, রিলস বানানো চলছিল। হিলস উইথ মাই স্কোয়াড, লাইফ ইজ লেট। অন্যদিকে বাসের পেছনের সিটে অমিত জানলা দিয়ে পাহাড় দেখছিল, শান্ত, যেন কোনো পুরনো বন্ধুর সাথে দেখা করছে। সন্ধ্যা হতে হতে বাস এক সুন্দর হিল স্টেশনের অ্যাডভেঞ্চার ক্যাম্পে পৌঁছাল। কাঠের কটেজ, চারদিকে উঁচু উঁচু দেবদারু গাছ, আর মাঝে বড় এক ওপেন গ্রাউন্ড। স্টুডেন্টরা নামতেই চিৎকার করতে লাগল, ওয়াও, দিস ইজ ইনসেইন। অদিতি এমেই বলল, গাইজ, টুনাইট ইজ গোয়িং টু বি এপিক। অমিত চারদিকে নজর বুলাল। তার জায়গাটি ভালো লাগল, কিন্তু ভিড়ের মধ্যে কিছু মুখ এমন ছিল যা তার ঠিক মনে হল না। রাতে ওপেন গ্রাউন্ডে বড় এক বনফায়ার জ্বালানো হলো। ডিজে, ডান্স, গেমস আর কোল্ড ড্রিঙ্কসের আয়োজন। অদিতি আর তার বেস্ট ফ্রেন্ড রিয়া ডান্স ফ্লোরে সবার আগে ছিল। কিছু সিনিয়র ছেলে, রকি, বিক্রম আর নীল বারবার তাদের কাছে আসতে লাগল। শুরুতে সব নর্মাল ছিল, হাসি, মজা, ড্যান্স। তারপর রকি বলল, গাইজ, হ্যাভ ড্রিঙ্কস, হিলসে চিল হওয়া উচিত, এনজয়। অদিতি না ভেবেই ড্রিঙ্ক নিয়ে নিল, আর রিয়াও। অমিত কিছুটা দূরত্বে দাঁড়িয়ে এইসব দেখছিল। অমিতের নজরে পড়ল, রকি চুপিসারে নিজের পকেট থেকে কিছু বের করল আর ড্রিঙ্কসের কাছে ঝুঁকে পড়ল। অমিতের কিছু একটা গণ্ডগোল মনে হল। সে দ্রুত কাছে এলো এবং দেখল রকি তাড়াতাড়ি দুটো গ্লাস আলাদা রেখে দিয়েছে। অমিত জিজ্ঞাসা করল, এটা কি করছো রকি? রকি হেসে বলল, আরে ইয়ার, স্পিল হয়ে গিয়েছিল, নিউ ড্রিঙ্কস এনজয় ইয়ার। কিন্তু অমিত তার চোখে সততা দেখতে পেল না। অদিতি ড্রিঙ্ক নিয়ে যেমনই চুমুক দিতে যাবে, অমিত চড়া গলায় বলল, থামো অদিতি, এটা পান করো না। সবাই অবাক হয়ে গেল।
অদিতি চিড়ে গিয়ে বলল, এবার কি ড্রামা তোমার? হ্যাঁ, সব জায়গায় হিরো হতে হবে? রকিও রেগে বলল, তোর সমস্যা কি রে দেশি হিরো? অমিত গ্লাস ছিনিয়ে নিল। এতে কিছু একটা ভুল আছে। রকি হাত ধরে ফেলল, নিজের সীমার মধ্যে থাক বুঝলি। ভিড় জমে গেল। তখনই অমিত গ্লাস মাটিতে ফেলে দিল। তরলটি মাটিতে ছড়িয়ে পড়ল। পাশে দাঁড়িয়ে থাকা ক্যাম্পের স্টাফ বলল, এ তো অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। কেউ সিকিউরিটিকে ডেকে দিল। সিকিউরিটি চেক করল। রকির পকেট থেকে ছোট শিশি বের হল। ক্যাম্প ম্যানেজার বললেন, এটা নেশার ওষুধ, ডেঞ্জারাস। রিয়ার চোখে জল চলে এলো। অদিতির হাত কাঁপতে লাগল। সে বুঝতে পারল, যদি অমিত না থাকত তবে বিক্রম আর নীলও সুযোগ নিত। সত্যি সামনে এলো যে ওই লোকগুলো নেশার ওষুধ খাইয়ে মেয়েদের সুযোগ নিতে চেয়েছিল। সিকিউরিটি 3 জনকে ধরে ফেলল। টিচারদের ডাকা হলো। পরের দিন সকালেই কলেজ ম্যানেজমেন্ট থেকে ফয়সালা এলো। 3 জন স্টুডেন্টকে তৎক্ষণাৎ কলেজ থেকে এক্সপেল করা হলো। পুলিশকেও জানানো হলো। পুরো ক্যাম্প স্তম্ভিত ছিল। অদিতি নিজের কটেজে বসে কাঁপছিল। রিয়া তাকে ধরে কাঁদছিল। অদিতি বলল, যদি অমিত ওখানে না থাকত তবে আমরা। রিয়া মাথা নাড়ল। সে সত্যিই আমাদের বাঁচিয়ে নিয়েছে। অদিতির চোখে প্রথমবার ভয়ের সাথে কৃতজ্ঞতাও ছিল। দুপুরে অদিতি সাহস করে অমিতকে ডাকল। অমিত বাইরে বসে বই পড়ছিল। অদিতি নিচু গলায় বলল, অমিত, কাল রাতের জন্য থ্যাংক ইউ। অমিত ওপরে তাকালো এবং মুচকি হাসল। অদিতি, আমার জায়গায় অন্য কেউ হলেও এটাই করত। অদিতি বলল, না, সবাই করে না, তুমি রিস্ক নিয়েছ। অমিত বলল, অন্যায় দেখে চুপ থাকা সবচেয়ে বড় ভুল। অদিতি কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করল। ট্রিপ চলল, কিন্তু আনন্দ আর আগের মতো ছিল না। অদিতির ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে বারবার অমিতকে দেখত এক নতুন নজরে। ফিরতি বাসে অদিতি প্রথমবার নিজে অমিতের পাশে এসে বসল। বাস চলতে শুরু করল আর পাহাড় পেছনে পড়ে থাকল। বাসের জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে অদিতি হঠাৎ জিজ্ঞাসা করল, অমিত, তুমি আসলে কে? এত কনফিডেন্স, এত কন্ট্রোল, তুমি একদমই নর্মাল মনে হও না। অমিত হালকা হাসল আর বলল, কখনো কখনো সরলতাই সবচেয়ে বড় রহস্য হয়। অদিতি আরও ধন্দে পড়ল। বাস যেমনই পাহাড় থেকে নেমে মুম্বাইয়ের আলোতে প্রবেশ করল, অদিতির মনে হল যেন সে শুধু শহরে নয়, নিজের পুরনো দুনিয়ায় ফিরছে। কিন্তু এখন সেই দুনিয়া তার কাছে আগের মতো মনে হচ্ছিল না। আগে যে জিনিসগুলোকে সে শক্তি মনে করত, BMW, ব্র্যান্ডস, ফলোয়ার্স, এখন সব ফাঁপা মনে হচ্ছিল। তার মাথায় বারবার একটাই মুখ আসছিল, অমিত। পরের দিন কলেজে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু অদিতির ভেতরে তুফান চলছিল। ক্লাসে সে দেখল অমিত আগের মতোই শান্ত বসে নোটস বানাচ্ছে। না কোনো শো অফ, না কোনো হিরো হওয়ার অহংকার। যেন পাহাড়ের রাত তার কাছে বিশেষ কিছু ছিলই না। কিন্তু অদিতি জানত, সেই রাত তার জীবন বদলে দিয়েছে। লাঞ্চ ব্রেকে অদিতি লাইব্রেরির দিকে গেল, সেই জায়গা যেখানে অমিত প্রায়ই বসে পড়ত। অমিত এক কোণে বইয়ের স্তূপের মাঝে বসেছিল। অদিতি কাছে গিয়ে নিচু গলায় বলল, অমিত। অমিত উপরে তাকাল। হ্যাঁ। কয়েক সেকেন্ড নীরবতা রইল। তারপর অদিতি বলল, আমি তোমাকে ভুল বুঝতাম। তোমার মজা উড়িয়েছি, তোমাকে ছোট ভেবেছি। আই এম রিয়েলি সরি। এই শব্দগুলো অদিতির জন্য সহজ ছিল না। তার গলা হালকা কাঁপছিল। অমিত বই বন্ধ করল। শান্ত স্বরে বলল, হয়তো তুমি শুধু নিজের দুনিয়ায় বন্দী ছিলে, কিন্তু এখন মনে হচ্ছে তুমি বাইরে আসছো অদিতি। অদিতির চোখ ভিজে এলো। সেই দিনের পর অদিতি বদলাতে শুরু করল। এখন সে সারাক্ষণ রিলস বানানোয় ব্যস্ত থাকত না। ক্লাসে মন দিত, নিজে নোটস বানাত। অনেক সময় অমিতের পাশে এসে বসে পড়ত। এই টপিকটা বুঝিয়ে দেবে? অমিত কোনো অহংকার ছাড়াই তাকে বুঝিয়ে দিত। ধীরে ধীরে তাদের মধ্যে কথা বাড়তে লাগল। লাইফ, স্বপ্ন, চিন্তা। অদিতি একদিন জিজ্ঞাসা করল, তোমার স্বপ্ন কি? অমিত বলল, এমন কিছু করা যাতে মানুষের জীবন সহজ হয়, নামের চেয়ে কাজ যেন বেশি মনে থাকে। অদিতি প্রথমবার ভাবল, কেউ অন্যের ব্যাপারে এমন চিন্তা করতে পারে। ক্যান্টিনে এখন অদিতি নিজের বন্ধুদের সাথে নয়, অমিতের সাথে বসতে লাগল। তার বান্ধবীরা অবাক হতো, তুই এর সাথে কেন থাকিস? অদিতি শুধু এটুকুই বলত, কারণ এর সাথে থাকলে আমি শান্তি পাই। অমিত মুচকি হাসত। ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হতে লাগল। এক সন্ধ্যায় কলেজের পর দুজনে ম্যারিন ড্রাইভে বসেছিল। সাগরের ঢেউ, সন্ধ্যার ঠান্ডা হাওয়া আর দূরে শহরের আলো। কিছুক্ষণ চুপ থাকার পর অদিতি বলল, অমিত, তুমি আমার চিন্তা বদলে দিয়েছ। হয়তো আমার মনও। হয়তো আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। অমিত তার দিকে তাকাল। তার চোখে সততা ছিল। সে বলল, যদি সাথে চলতে হয় তবে সমানে সমান, না আমি ওপরে
না, তুমি নিচে। অদিতি হেসে দিল। সেই মুহূর্তে বন্ধুত্ব ভালোবাসার রূপ নিল। সবকিছু ভালো চলছিল, কিন্তু অদিতির মনে একটি প্রশ্ন এখনও ছিল। অমিত এত কনফিডেন্ট কেন? ওর কাছে এমন কিছু আছে যা ও দেখায় না। একদিন সে দেখল অমিত কলেজের গেটের বাইরে এক দামি কালো গাড়িতে বসা এক মাঝবয়সী লোকের সাথে কথা বলছে। সেই লোকটা তাকে খুব সম্মানের সাথে শুনছিল। অদিতি দূর থেকে দেখছিল। গাড়ি চলে গেল, অমিত আবার হেঁটে ভেতরে এলো। অদিতি জিজ্ঞাসা করল, ওনারা কারা ছিলেন? অমিত হালকা করে বলল, পরিচিত, ব্যাস এটুকুই। অদিতি আরও কনফিউজ হয়ে গেল। সেই সপ্তাহেই কলেজে এক স্টার্টআপ সেমিনার ছিল। স্পিকার বললেন, আজ আমাদের মাঝে এক বিশেষ অতিথি আছেন, দেশমুখ গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ। নাম শুনতেই অদিতি চমকে গেল। স্টেজে যে লোকটা এলো সে ওই লোকটাই যার সাথে অমিত কথা বলছিল। স্পিকার বললেন, ইনি হলেন বিক্রম দেশমুখ। অদিতির নজর তৎক্ষণাৎ অমিতের ওপর গেল। অমিত শান্ত হয়ে বসেছিল, যেন কিছুই হয়নি। অদিতির বুক ধকধক করতে লাগল। দেশমুখ আর অমিতের পদবীও দেশমুখ। প্রশ্ন আরও গভীর হল। সেমিনার শেষ হবার পর বিক্রম দেশমুখ সরাসরি অমিতের সিটের কাছে এলেন। বললেন, অমিত, বাড়িতে সবাই তোমাকে মিস করছে। অদিতির চোখ কপালে উঠল। অমিত নজর নিচু করে বলল, আমি আসব, কিন্তু এখন নয়। এবার তো সন্দেহ আরও বেড়ে গেল। সেমিনারের পর পুরো কলেজ বিক্রম দেশমুখের নামে আলোচনা করছিল। দেশের টপ ইনফ্রাস্ট্রাকচার আর লজিস্টিক্স গ্রুপের সিনিয়র ডিরেক্টর। কিন্তু অদিতির জন্য সবচেয়ে বড় প্রশ্ন অন্য কিছু ছিল। উনি অমিতকে এমনভাবে কেন ডাকছিলেন যেন নিজেরই কেউ। অমিত চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে গেল। অদিতি কিছুক্ষণ থামল, তারপর তার পেছনে দৌড়াল। কলেজের পুরনো ব্লকের কাছে অমিত দাঁড়িয়েছিল। অদিতি বলল, অমিত, থামো। অমিত থামল, কিন্তু তার চোখ মাটিতে ছিল। অদিতি সরাসরি জিজ্ঞাসা করল, কে ছিলেন ওই ভদ্রলোক, আর উনি তোমাকে বাড়ি আসতে কেন বললেন? অমিত লম্বা শ্বাস নিল, বলল, অদিতি, সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া জরুরি নয়। অদিতির খারাপ লাগল। তার মানে তুমি আমাকে ভরসা করো না? অমিত ধীরে ধীরে বলল, বিষয়টা ভরসার নয়, বিষয়টা সঠিক সময়ের। এই উত্তর অদিতিকে সন্তুষ্ট করতে পারল না। সেই দিনের পর অদিতির মনে এক অদ্ভুত বোঝা তৈরি হল। সে অমিতের সাথে কথা তো বলত, কিন্তু আগের মতো মন খুলে নয়। তার মনে হতে লাগল হয়তো অমিত তাকে পুরোপুরি গ্রহণ করেনি। অমিতও বদলে গেল। আগের মতো হাসত না, বেশি চুপ থাকতে লাগল। দুজনের মাঝে প্রথমবার এক না বলা দূরত্ব চলে এলো। অদিতির অস্থিরতা বাড়তে লাগল। একদিন সে নিজের বন্ধু রিয়াকে বলল, আমাকে খুঁজে বের করতে হবে অমিত আসলে কে। রিয়া বলল, তুই কি ডিটেকটিভ হয়ে গেলি? কিন্তু সত্যি, ওর মধ্যে কিছু তো একটা আছে। দুজনে সোশ্যাল মিডিয়া খুঁজল, কিন্তু অমিতের কোনো অ্যাকাউন্টই নেই। তারপর কলেজের রেকর্ডস, শুধু বেসিক ডিটেলস, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যেন সে হঠাৎ কোথাও থেকে এসেছে। অদিতি আরও গুলিয়ে ফেলল। এক সন্ধ্যায় ক্লাসের পর অমিতের ফোন বেজে উঠল। তার মুখ হঠাৎ বদলে গেল। কি বলেই সে কল কেটে দিল, আর কিছু না বলে দৌড়াতে লাগল। অদিতি ধরে ফেলল, কি হয়েছে? অমিত বলল, বাড়িতে ইমার্জেন্সি আছে। অদিতি বলল, আমিও চলি? অমিত মাথা নাড়ল, না, এখন নয়। কিছু মুহূর্ত ভাবার পর অদিতি সিদ্ধান্ত নিল, আজ সত্যিটা জেনেই ছাড়ব। সে নিজের গাড়ি বের করল আর দূর থেকে অমিতকে ফলো করতে লাগল। অমিত এক অটোতে বসে শহরের বাইরের দিকে চলে গেল। প্রায় আধ ঘন্টা পর অটো এক হাইওয়ের কাছে থামল। অদিতি দেখল সামনে এক বিশাল বাংলো, উঁচু গেট, সিকিউরিটি গার্ডস, গেটের ভেতরে লাক্সারি গাড়ি দাঁড়িয়েছিল। অদিতির চোখ ছানা বড়া হয়ে গেল। এটা তো কোনো বিজনেস টাইকুনের বাড়ি মনে হচ্ছে। ঠিক তখনই অমিত অটো থেকে নামল। গার্ডরা তাকে দেখেই তৎক্ষণাৎ গেট খুলে দিল। এক গার্ড বলল, ওয়েলকাম ব্যাক স্যার। স্যার? ওই শব্দটি অদিতির কানে প্রতিধ্বনিত হল। অদিতি গাড়িতে বসে কাঁপছিল। সে দেখল অমিত না থেমে সরাসরি ভেতরে চলে গেল, যেন এই জায়গাটি তারই হতে পারে। অদিতির বুক ধকধক করতে লাগল। তাহলে এই হলো তোমার সরলতা? তুমি আমাকে ধোঁকা দিচ্ছিলে অমিত? তার চোখে জল ভরে এলো। তার মনে হলো তার সাথে যা হচ্ছে, কেউ তার কাছে এসে সত্য লুকিয়ে যাচ্ছে। অদিতি সাহস করে গেটের কাছে গেল। গার্ড থামিয়ে দিল। ম্যাডাম, অ্যাপয়েন্টমেন্ট? অদিতি বলল, অমিত দেশমুখের সাথে দেখা করতে হবে। গার্ড ওয়াকি টকিতে জিজ্ঞাসা করল। তারপর বলল, ম্যাডাম, অমিত স্যার এখন মিটিংয়ে আছেন, আপনি কাল আসুন। অমিত স্যার? এখন আর সন্দেহ থাকল না। অদিতি কিছু না বলে ফিরে গাড়িতে বসল। বৃষ্টি শুরু হয়েছিল।
সে ওখানেই গাড়ি থামিয়ে দিল, স্টিয়ারিংয়ে মাথা রেখে কেঁদে ফেলল। আমি ভেবেছিলাম তুমি আলাদা, কিন্তু তুমিও সবার মতোই বেরোলে। সেই রাতেই অদিতি অমিতকে মেসেজ করল, তুমি আমাকে সব বলনি, কিন্তু আমি আজ অনেক কিছু দেখে ফেলেছি। আমার সত্যিটা চাই অমিত। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, কাল কলেজের পর দেখা করছি। এখন লুকানোর আর কোনো মানে নেই। অদিতির মন ভেঙে গেল। পরের দিন সন্ধ্যা নামছিল। কলেজের গাছের মাঝ দিয়ে আসা নরম হাওয়ায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। লাইব্রেরির বাইরের বেঞ্চে অদিতি আগেই বসেছিল। হাত কাঁপছিল, বুক থকথক করছিল। কিছুক্ষণ পরেই অমিতকে আসতে দেখা গেল। সেই সাধারণ জামাকাপড়, সেই শান্ত মুখ। কিন্তু অদিতির এখন আর সেই সরলতার ওপর ভরসা ছিল না। অমিত সামনে এসে দাঁড়াল। অদিতি অদিতি তাকে বলার সুযোগ দিল না। তুমি মিথ্যে কেন বলছিলে অমিত? তুমি বলেছিলে তুমি একজন নর্মাল স্টুডেন্ট। তাহলে ওই বাংলো, ওই গার্ডরা আর ওই অমিত স্যার? তার চোখে জল ছিল, কিন্তু গলায় রাগ। অমিত কিছুক্ষণ চুপ থাকল, তারপর বেঞ্চে বসল। ধীরে ধীরে বলল, কারণ যদি আমি সত্যি বলতাম, তবে হয়তো তুমি আমাকে আমার নামে নয়, আমার স্ট্যাটাস দিয়ে চিনতে। অদিতি চুপ হয়ে গেল। অমিত লম্বা শ্বাস নিল। হ্যাঁ অদিতি, ওই বাংলো আমারই। বিক্রম দেশমুখ আমার কাকা, এবং দেশমুখ গ্রুপ আসলে আমার দাদামশাই শুরু করেছিলেন। অদিতির চোখ ছানা বড়া হয়ে গেল। অমিত আরও বলল, আমার বাবা এই গ্রুপের চেয়ারম্যান, আর কিছু মাস পরেই আমাকে এই কোম্পানি সামলাতে হবে। অদিতির জন্য এটা কোনো ধাক্কার চেয়ে কম কিছু ছিল না। সে বলল, তাহলে তুমি কোটিপতি, আর এখানে সাইটেলে আসো, পুরনো জামাকাপড় পরো কেন? অমিতের গলা ভারী হয়ে এলো। কারণ আমি জানতে চেয়েছিলাম যে মানুষ আমাকে নাম, পরিচয় আর ক্ষমতা ছাড়া কিভাবে দেখে। সে অদিতির দিকে তাকাল। আমি ছোটবেলা থেকে দেখেছি বাবার সামনে সবাই মাথা নত করে। কেউ সত্যি বলে না, কেউ না বলে না। আমার ভয় ছিল যে আমার সম্পর্ক যেন আমার নাম দিয়ে তৈরি না হয়ে যায়। অদিতির নিজের পুরনো ব্যবহার মনে পড়ে গেল। কিভাবে সে তাকে ছোট ভাবত। তার চোখ আরও ভিজে এলো। অদিতি কাঁপানো গলায় বলল, যদি আমি আগে জানতাম, তবে হয়তো আমি তোমার সাথে অন্য রকম হতাম। অমিত তার কথা থামিয়ে দিল। না অদিতি, আর এটাই তো সবচেয়ে ভালো দিক। সে হালকা মুচকি হাসল। আমার জন্য এটা ভালো যে তুমি আমাকে আমার টাকা দিয়ে নয়, আমার সরলতা দিয়ে চিনেছ। এই শব্দগুলো অদিতির হৃদয়ে গেঁথে গেল। সে কেঁদে ফেলল। আমি তোমার মজাও উড়িয়েছি, তোমাকে ছোট ভেবেছি, আর তুমি এত বড় হয়েও চুপ ছিলে। অমিত ধীরে ধীরে বলল, অদিতি, আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি বদলাতে পেরেছ। সবাই বদলাতে পারে না, কিন্তু যদি আমরা সাথে চলি, তবে এক শর্তে, সমানে সমান। না দেশমুখ গ্রুপের এমডি, না মেহরা সাহেবের মেয়ে, শুধু অমিত আর অদিতি। অদিতি চোখের জল মুছল আর মাথা নাড়ল। আমি এমন সম্পর্কই চাই। সবকিছু ঠিক মনে হচ্ছিল, কিন্তু গল্প এখানেই শেষ হওয়ার ছিল না। অদিতি জিজ্ঞাসা করল, এখন আগে কি? তুমি কি সত্যিই কোম্পানি জয়েন করবে? অমিত দূরে তাকিয়ে বলল, হ্যাঁ, কেন নয়। পরের দিন কলেজের পরিবেশ কিছুটা আলাদা ছিল। ফেয়ারওয়েল আর মিট আপ। পুরো ক্যাম্পাসকে আলো দিয়ে সাজানো হয়েছিল। ব্যানার লাগানো ছিল, রেড কার্পেট বিছানো ছিল। দেশের বড় বড় বিজনেসম্যান, অ্যালামনাই, প্রফেসররা সব এসেছিলেন। অদিতি তৈরি হয়ে এসেছিল, কিন্তু মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। অমিত আজকেও সেই সাদামাটা স্যুট পরে এলো। কোনো বড় দেখুনদারি নেই। দুজনে সাথে বসল, কিন্তু অদিতির বুক ধকধক করছিল। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্টেজে এলেন। ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের কলেজের জন্য গর্বের দিন। আজ আমাদের মাঝে এক বিশেষ অতিথি আছেন, দেশমুখ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, যার কোম্পানি এই বছর 500 কোটি টার্নওভার পার করেছে। পুরো হল হাততালিতে ফেটে পড়ল। অদিতির শ্বাস আটকে গেল। প্রিন্সিপাল বললেন, আর সবচেয়ে বড় কথা হলো, উনি আমাদেরই কলেজের সাথে যুক্ত। প্লিজ ওয়েলকাম মিস্টার অমিত দেশমুখ। পুরো হল নিস্তব্ধ। সবার চোখ বড় বড় হয়ে গেল। সে অমিতের দিকে তাকাল। অমিত ধীরে ধীরে দাঁড়াল। সেই অমিত যে সাইকেলে আসত, সিম্পল টিফিন আনত আর সবার পেছনে বসত, এখন সে স্টেজের দিকে এগিয়ে যাচ্ছিল। পুরো কলেজ দাঁড়িয়ে তালি বাজাতে লাগল। অদিতির চোখ দিয়ে জল পড়তে লাগল। অমিত মাইক নিল। তারপর বলল, আমি এখানে টাকার সাথে নয়, এক সাধারণ স্টুডেন্ট হয়ে এসেছিলাম। হলে পিনপতন নীরবতা। আমি জানতে চেয়েছিলাম যে যখন নাম, ক্ষমতা আর পরিচয় থাকে না, তখন মানুষ কিভাবে ব্যবহার করে। কেউ আমাকে বন্ধু ভেবেছে, কেউ টাইম পাস, আর কেউ আমার যোগ্যতা বিচার করে নিয়েছে।
অনেক স্টুডেন্টের নজর নিচু হয়ে গেল। অমিতের নজর অদিতির ওপর পড়ল। সে বলল, কিন্তু কলেজ আমাকে শিখিয়েছে যে সত্যিকারের সম্পর্ক সেটাই যা সত্যিটা জানার আগেই তৈরি হয়ে যায়। পুরো হল করতালিতে ভরে গেল। অদিতি নিজের সিটে বসে কাঁদছিল। তার নিজের সেই বিদ্রূপ, অহংকার আর পুরনো শব্দগুলো মনে পড়ছিল। টাকাই পরিচয়। আজ সেই কথাটি তার সামনে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষ হতেই অমিত স্টেজ থেকে নামল। অদিতি দৌড়ে তার কাছে এলো। কাঁপানো গলায় বলল, যদি আমি আগে জানতাম তবে হয়তো আমি। অমিত মুচকি হেসে তার কথা থামিয়ে দিল। না অদিতি, ভালো হয়েছে যে তুমি আমাকে আমার টাকা দিয়ে নয়, আমার সরলতা দিয়ে চিনেছ। অদিতি কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও অমিত, আমি খুব অহংকারী ছিলাম। অমিত তার হাত ধরে নিল। আর আজ তুমি সেই মানুষ নও। কলেজ শেষ হওয়ার পর অমিত কোম্পানি জয়েন করল। অদিতি MBA করার পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক আর স্টার্টআপে কাজ শুরু করল। দুজনে মিলে এক এডুকেশন ফাউন্ডেশন শুরু করল, যেখানে গরিব কিন্তু ট্যালেন্টেড বাচ্চারা স্কলারশিপ পেতে লাগল। অমিত চেয়েছিল যে সরলতা তাকে সব শিখিয়েছে তা যেন সবাই পায়। সবকিছু সঠিক সময়ে হল। অন্তিম বার্তা, দেখনদারি অল্প সময়ের জন্য চমকায়, কিন্তু সরলতা সব সময় যেতে। আর সত্যিকারের ভালোবাসা সেটাই যা পরিচয়ের আগে মানুষকে বেছে নেয়। কিন্তু বন্ধুরা, এখন একটি প্রশ্ন আপনাদের জন্য। আপনাদের কি মনে হয়, অদিতি যা করেছিল তা সঠিক ছিল নাকি অমিতের পরিচয় গোপন রাখাটা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন গল্পের সাথে।